একটা হেলদি প্রেগনেন্সি আমাদের সবার কাছেই কাম্য, কিন্তু প্রেগনেন্সি অনেক সময় এরকম আনওয়ান্টেড কিছু কমপ্লিকেশন নিয়ে হাজির হয়। সেরকম কিছু কমপ্লিকেশনগুলোর মধ্যে হচ্ছে একটপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি। একটপিক প্রেগনেন্সি নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, যারা এখনও পর্যন্ত চেক করেননি একবার চাইলে চেক করে নিতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি বলবো যে মোলার প্রেগনেন্সি কী, কিসের জন্য হয়, এর রিস্ক ফ্যাক্টর কী কী আছে, সাইন অ্যান্ড সিমটমস কী কী আছে, ডায়াগনোসিস কীভাবে ডাক্তারবাবু করবেন এবং ট্রিটমেন্ট কী কী আছে, ফাইনালি এর কি কোনো প্রতিরোধ আছে, জেনে নেব আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। মোলার প্রেগনেন্সি হলো প্রেগনেন্সির ভীষণ আনহেলদি আর অ্যাবনর্মাল একটা ফর্ম, যেটাকে হাইডাটিডি ফর্ম মোলও বলা হয়। আমাদের প্রেগনেন্সির একদম ফার্স্ট স্টেপ হচ্ছে একটা এগ থাকবে এবং সেটাকে একটা স্পার্ম নিষিক্ত করবে, ফার্টিলাইজেশন করবে এবং একটা ফিটাসের জন্ম হবে, একটা প্রাণের সৃষ্টি হবে। তো যখন ফার্টিলাইজেশনের সময় একটা অ্যাবনর্মালিটি ক্রিয়েট হয় তখন মূলত এই সমস্যাটা তৈরি হয় এবং সেক্ষেত্রে প্লাসেন্টার যে বৃদ্ধিটা সেটা ভীষণ অ্যাবনর্মালি হয়। মোস্ট অফ দ্য টাইম ভ্রূণ তৈরিই হয় না এবং এই জরায়ুর মধ্যে না সিস্টের মতো, মানে আঙুর, জল ভরা আঙুরের মতো ছোট 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 প্রচুর এরকম সিস্ট ফর্মেশন হয় এবং জরায়ুটাকে পুরো ভর্তি করে ফেলে। মোলার প্রেগনেন্সি কিন্তু মায়ের জীবনের ঝুঁকিকেও অনেক গুণ বাড়িয়ে দেয় এবং এই প্রেগনেন্সি, যেটা বললাম যে কোনো রকমভাবেই মানে ক্যারি ফরওয়ার্ড করা পসিবল হয় না, মানে এটা টার্মিনেট হবেই, মানে এটাতে কোনো প্রাণের যে ব্যাপার, ফিটাসের যে ব্যাপার সেটা থাকে না। আর যদি থাকেও সেটা ভীষণ অ্যাবনর্মাল একটা ফিটাস থাকে, তো টার্মিনেট করতেই হয় ইন এনি ওয়ে। তো এই মোলার প্রেগনেন্সি কত রকমের হয়? দু রকমের হয়, একটা হচ্ছে কমপ্লিট মোলার প্রেগনেন্সি, একটা হচ্ছে পার্শিয়াল। তো কমপ্লিটের ক্ষেত্রে কি হয়, এই যে মায়ের যে এগটা, মানে মায়ের 23 ক্রোমোজোমস এবং ফাদারের 23 ক্রোমোজোমস মিলে তো আমাদের 46 ক্রোমোজোম যে অপত্যর বা ভ্রূণের যে ফিটাসের তৈরি হয়। তো মায়ের যে 23 ক্রোমোজোমস, মানে যেটা এগের মধ্যে থাকার কথা, সেটা অ্যাবসেন্ট থাকে। তো শুধুমাত্র স্পার্মের 23 ক্রোমোজোমই কিন্তু ওই জায়গাটাতে প্রেজেন্ট থাকে এবং প্লাসেন্টার গ্রোথ নেয়। এর ফলে কি হয়, যেহেতু হাফ অফ দ্য জেনেটিক ইনফরমেশন অ্যাবসেন্ট থাকে, মানে মায়ের দিকে যে ইনফরমেশনটা সেটা অ্যাবসেন্ট থাকে, তার ফলে কি হয়, প্লাসেন্টার যে বৃদ্ধিটা সেটা অ্যাবনর্মালি হয়, সিস্টগুলো ভর্তি থাকে কিছু ফ্লুইডস দিয়ে। এবং যেহেতু এটা প্রেগনেন্সির মতোই, কারণ প্লাসেন্টা তৈরি হয়, তো প্লাসেন্টা যখনই জরায়ুতে ইমপ্লান্টেড হবে তখনই বিটা এইচসিজি হরমোনটা সিক্রেশন শুরু হবে। তার ফলে কি হয় যে এটা প্রেগনেন্সি লাইক হলেও এটা থেকে এই যে ব্যাপারটা, এটা থেকে কিন্তু এইচসিজি লেভেল কিন্তু হাই হতে থাকে এবং যদি ইউরিন টেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভই দেয়, যদি ব্লাড টেস্ট করা হয় সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভই দেয়। এবং পার্শিয়াল মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয় উল্টোটা, মানে এটা যেরকম এগের দিকে সমস্যাটা হয়, এক্ষেত্রে কি হয় দুটো স্পার্ম একসাথে এই এগটাকে ফার্টিলাইজ করে। তো তার ফলে কি হয়, এগের দিকে 23 ক্রোমোজোমস এবং দুটি স্পার্মে 23 করে টোটাল যে ক্রোমোজোমের সংখ্যাটা সেটা 69 হয়ে যায়। তো তার ফলে কি হয়, একটা ভ্রূণ তৈরি হয় এবং তার সাথে অ্যাডিশনাল একটা প্লাসেন্টা তৈরি হয় এবং সেটা অ্যাবনর্মালি গ্রোথ নিতে থাকে। পরবর্তী ক্ষেত্রে সেই ভ্রূণটা তো অবভিয়াসলি টার্মিনেটেড হয়েই যায়, এরকম না যে অ্যাবনর্মাল প্লাসেন্টাল গ্রোথকে রিমুভ করিয়ে দিলে সেই ফিটাসটা বাড়বে। এনিওয়ে ওটা অ্যাবনর্মালি গ্রোথ নেবে এবং তাকে সার্ভাইভ করানো বা তার বৃদ্ধি হলে পরবর্তী ক্ষেত্রে তার জন্য একটা প্রপার বেঁচে থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু পসিবল হবে না। তো ইন এনিওয়ে এই প্রেগনেন্সিও কিন্তু টার্মিনেটই করতে হবে। মোলার প্রেগনেন্সি পার্শিয়াল হোক কমপ্লিট হোক কোনো ক্ষেত্রেই সেটাকে সার্ভাইভ করানো পসিবল হয় না। মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায় প্রতি 1000 প্রেগনেন্সিতে একটি কিন্তু মোলার প্রেগনেন্সি হয়। এর সাইন্স অ্যান্ড সিমটমস কী কী আছে, একদম প্রেগনেন্সির যেসব সিমটমস আছে সেই সব সিমটমসে আসে। অ্যাডিশনাল কিছু সিমটমের মধ্যে পেট ফুলে যায়, মানে যেহেতু এই যে গ্রোথটা, মানে জরায়ুর মধ্যে যে প্লাসেন্টাল গ্রোথ বা যে ফিটাল গ্রোথ যেটা, সেটা তো একটা নর্মাল যে সেলুলার গ্রোথ বা নর্মাল যে ফিটাল গ্রোথ সেরকম হয় না, সেটার জন্য পেটটা ফুলে যায়। বিটা এইচসি লেভেল নর্মাল যে প্রেগনেন্সি সেই তুলনায় অনেক হাই হয় এবং এটা একটা ইন্ডিকেটার, মানে ব্লাড টেস্ট করে যদি বিটা এইচসি লেভেল
যত জেস্টেশনাল উইক তার অ্যাকর্ডিংলি অনেক হাই আসে, সেটা কিন্তু একটা ইন্ডিকেশন যে সেটা প্রবাবলি মোলার প্রেগনেন্সি হতে পারে। যেহেতু বিটা এইচসিজি এই হরমোনটা আমাদের মধ্যে একটু নজিয়া ক্রিয়েট করে, আমাদের ভমিটিং টেন্ডেন্সি বাড়ায়, আমাদের খাবারের প্রতি অনীহা থাকে, এবং এই হরমোনটা এখন এত বেশি হাই থাকে মোলার প্রেগনেন্সিতে, এত হাই থাকে যে এক্সেসিভ কিন্তু নজিয়া ফিল করে মানুষ এবং ভমিটিং টেন্ডেন্সি দেখা যায়। এছাড়াও হাই ব্লাড প্রেশার, যেটাকে প্রিক্লাম্পসিয়াও বলে, সেই সমস্যাও কিন্তু এই সময়ে হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ব্লিডিং হচ্ছে, এবং অনেক সময় ছোট ছোট আঙুলের থোকার মতো মানে ক্লট ক্লট যে ব্লাডগুলো ব্রাউন কালারের বা ব্ল্যাক কালারের বা ডিপ কালারের যে ব্লাডটা বেরোচ্ছে, সেটা অনেকটা আঙুলের থোকার মতো হচ্ছে, এবং সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে মোলার প্রেগনেন্সি হতে পারে। নর্মাল কিন্তু যে ব্লিডিং বা হালকা হালকা যে স্পটিং, সেই ব্যাপারটা কিন্তু এটার ক্ষেত্রে হয় না। এবং এই যে ডিসচার্জ, এটাকে মোলার প্রেগনেন্সি ডিসচার্জও কিন্তু বলা হয়। নেক্সট হচ্ছে হার্টবিট না আসা, ইউএসজি করে হার্টবিট পাওয়া যাবে না, এবং ইউএসজিও কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে মোলার প্রেগনেন্সি এসছে। কারণ এই যে জরায়ুর মধ্যে ছোট ছোট সিস্টের মতো আঙুরের থোকার মতো, মানে আঙুরের থোকার মতো যে গ্রোথটা, সেটাই কিন্তু মোলার প্রেগনেন্সির একটা প্রমিনেন্ট ইন্ডিকেশন। একদম আর্লি স্টেজে ব্লিডিংটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে একটা সমস্যা হতে পারে। মোলার প্রেগনেন্সি মায়ের জীবনের ঝুঁকি কিন্তু অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। সেইটার জন্য সেই ব্যাপারটাকে মাথায় রেখে প্রেগনেন্সির নিউজ আসা মাত্র বা সিমটম আসা মাত্রই কিন্তু আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন। আর যদি অ্যাডিশনাল এই সিমটমসগুলো আসে, সেটা অবশ্য করে কিন্তু ডাক্তারবাবুকে বলবেন যে এই সিমটমসগুলো আপনার আসছে। মোলার প্রেগনেন্সির কিছু প্রবাবল কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে জেনেটিক্স, মানে আগেও যদি আপনার ফ্যামিলিতে এই ব্যাপার হয়ে থাকে, তাহলে আপনার মধ্যেও সেই মোলার প্রেগনেন্সি আসার টেন্ডেন্সি থাকবে। নেক্সট হচ্ছে এজ। এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে 13-14 বছরের মেয়ের বিয়ে হয়ে যায়, এবং 20-র নিচে প্রেগনেন্সিতে কিন্তু মোলার প্রেগনেন্সির ঝুঁকি বাড়ে, এবং 40-র উপর যদি প্রেগনেন্সির চান্সেস থাকে, সেক্ষেত্রেও কিন্তু মোলার প্রেগনেন্সির ঝুঁকিটা অনেক বেড়ে যায়। নেক্সট হচ্ছে যদি আপনার পিসিওডির সমস্যা থাকে বা আপনার ডায়েটে কোনো সমস্যা থাকে। অনেক সময় দেখা যায় যে ভিটামিন এর ডেফিসিয়েন্সির জন্য কিন্তু মোলার প্রেগনেন্সি ভীষণভাবে বাড়ছে। তো এইসব ক্ষেত্রে ডাক্তারবাবু একটা প্রপার ডায়েট মেনটেন করতে বলেন। অ্যাডিশনাল এরকম কিছু সাপ্লিমেন্ট দেওয়া থাকে যেটাতে ভিটামিন এ সাফিসিয়েন্ট থাকবে, এবং যদি আপনার পিসিওডি জনিত সমস্যা থাকে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট করিয়ে তবেই প্রেগনেন্সির দিকে যাওয়ার কথা ডাক্তারবাবু বলেন। এবং পুরো যে ব্যাপারটা, সেটা আন্ডার মেডিকেশন হওয়াটাই সব থেকে বাঞ্ছনীয়, টু অ্যাভয়েড এনি আনপ্লেজেন্ট সার্কামস্ট্যান্সেস। তো এবার আসি ট্রিটমেন্টের কথায়। ট্রিটমেন্টের একদম ফার্স্ট স্টেপ হচ্ছে, যদি একদম ইনিশিয়াল স্টেজে থাকে, যদি মেডিকেশন দিয়ে সেটাকে টার্মিনেট করা এবং রিমুভাল করা পসিবল হয়, ডাক্তারবাবু ফার্স্টে সেই দিকেই যান। যদি সেটা একটু এক্সেসিভ গ্রোথ নিয়ে নেয় এবং মেডিকেশনে সেটা টার্মিনেট করা এবং ক্লিন করা পসিবল না হয়, সেক্ষেত্রে ডাক্তারবাবু সার্জারি করেন। সেক্ষেত্রে লোকাল অ্যানেস্থেসিয়া দেন, এবং ডিএনসি মেথডে জরায়ুর মুখটাকে প্রসারিত করা হয়, এবং সাকশন পাম্প দিয়ে সেই সেল যে গ্রোথ যেটা আছে সেটাকে বের করে আনা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে সেই সেলুলার যে মেটেরিয়ালটা, মানে যে মোলার প্রেগনেন্সির যে আঙুরের থোকার মতো যে গ্রোথটা, সেইটার কিন্তু ফার্দার টেস্টিং করতে দেওয়া হয়, যে সেটা অঙ্কোলজির যে টেস্ট, মানে ক্যান্সারাস ফর্ম এর দিকে যাচ্ছে কিনা, সেইটাকে কিন্তু ভালো করে টেস্ট করা হয়। এবং এই সময় কিছু কিছু মেডিকেশন দেওয়া হয়। যদি ক্যান্সারাস দিকে যায়, সেক্ষেত্রে কেমোথেরাপি দরকার হতে পারে। যদি নর্মাল একদম কোনো রকম সমস্যায় না থাকে, সেক্ষেত্রে ফলিক অ্যাসিড থাকে, কিছু ডায়েট মেনটেন করতে বলা হয়, এবং কন্টিনিউয়াস একটা মনিটরিংয়ে রাখা হয় যে ট্রোফোব্লাস্টিক কোনো রকম গ্রোথ আসছে কিনা ফার্দার, সেটাকে দেখার জন্য। এছাড়াও যদি মায়ের ব্লাড গ্রুপ RH নেগেটিভ হয়, সেক্ষেত্রে অ্যান্টিরোগাম কিন্তু দিতে হতে পারে, যাতে ফার্দার যদি প্রেগনেন্সি ওই মা নেন, সেক্ষেত্রে যাতে কোনো প্রবলেম না হয়। এটা কেন দেওয়া হয় সেই রিলেটেড আমার একটা ভিডিও আছে, যারা এখনো পর্যন্ত চেক করেননি, ইচ্ছে হলে চেক করে নিতে পারেন। অনেক বয়সে এই ধরনের সমস্যা হলে, এবং যদি আর প্রেগনেন্সি নিতে যদি আপনি না চান, এরকম যদি কোনো সিচুয়েশন হয়, সেক্ষেত্রে কিন্তু জরায়ু কেটে বাদ দিতেও অনেক সময় ডাক্তারবাবু অ্যাডভাইস করেন, বা এক্সট্রিম যদি সেরকম সিচুয়েশন হয়, জরায়ু কেটে বাদ দিতেও হতে পারে। আচ্ছা, মোলার প্রেগনেন্সির প্রতিরোধ কী কী আছে? প্রতিরোধ কিন্তু অ্যাজ সাচ নেই। যদি এটা জেনেটিক হয় বা আপনার রেকারেন্ট মোলার প্রেগনেন্সি হওয়ার টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে আটকানোটা কঠিন। কিন্তু আপনি কি কি প্রিকশন নিতে পারেন, তার মধ্যে একটা হচ্ছে ক্যারোটিন সমৃদ্ধ, মানে ভিটামিন এ সমৃদ্ধ খাবার আপনি খেতে পারেন। আপনি এরকম ডায়েট মেনটেন করতে পারেন যেটা খুব হেলদি, মানে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে পারেন। এবং এক্সারসাইজ কিন্তু খুব ভালো একটা উপায় যে এই সব ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য।
নেক্সট হচ্ছে অনেকের ক্ষেত্রেই মনে হয় যে মোলার প্রেগনেন্সি একবার হলে নর্মাল প্রেগনেন্সি আর হবে না, কিন্তু এটা একদম ভুল ধারণা। মোলার প্রেগনেন্সি হওয়ার পরেও কিন্তু একদম নর্মাল হেলদি প্রেগনেন্সি হওয়া পসিবল। তো যদি মোলার প্রেগনেন্সি আপনার একবার হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে জেনেটিক ম্যাপিং করেও কিন্তু দেখা পসিবল যে যদি আপনার ফার্দার কোনো প্রেগনেন্সি আসে সেটা কতটা হেলদি হবে, যে বা ফিটাসের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কি হবে না। তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।